কার্বো অ্যানায়ন যদি আমরা দেখি, তাহলে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে আমাদের যেগুলো পড়তে হবে, যে স্ট্রাকচার অফ কার্বো অ্যানায়ন কি হতে পারে, ঠিক আছে, কার্বো অ্যানায়ন দেখতে কিরকম হয় সেই জিনিসগুলো আমরা দেখব। এর ক্ষেত্রে আমরা দেখব কি, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখব যে CH3 মাইনাস CH3 মাইনাস বা হচ্ছে তোর CH3 CH2 মাইনাস বা হচ্ছে CH3 CH মাইনাস আর এদিকে একটা CH3, তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি মিথাইল কার্বো অ্যানায়ন বলা হয়, এটাকে মিথাইল বলা হয়, মিথাইল কার্বো অ্যানায়ন। এটাকে বলা হচ্ছে তোর ইথাইল কার্বো অ্যানায়ন। এটাকে বলা হচ্ছে তোর আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল মানে দুদিকে সেম গ্রুপ থাকবে, আইসোপ্রোপাইল কার্বো অ্যানায়ন। আর এক্ষেত্রে তোর হচ্ছে এটাকে বলা হয় CH3 C তার মাথায় মাইনাস, এটাকে বলা হচ্ছে টার্ট বিউটাইল কার্বো অ্যানায়ন। টার্ট মানে চারটে বিউটাইল আছে, চারটে গ্রুপ আছে, টার্ট বিউটাইল কার্বো অ্যানায়ন, ঠিক আছে। এবারে আমরা দেখব যে একটা কার্বো অ্যানায়নের স্ট্রাকচার কিরকম হয়, স্ট্রাকচার অফ কার্বো অ্যানায়ন। যদি আমরা একটা কার্বো অ্যানায়নের স্ট্রাকচার নিয়ে দেখি, তাহলে সব থেকে মানে যেটা ইজি এক্সাম্পল সেটা আমরা ধরবো অ্যামোনিয়া, NH3 মাইনাস, ঠিক আছে, বা হচ্ছে সরি CH3 বা CR3 মাইনাস বা NH3 মাইনাস, যা হোক ধরতে পারিস, উপরে যে লোন পেয়ার আছে সেটা মাইনাস হবে না, লোন পেয়ার আছে, ঠিক আছে। বা যদি আমরা স্ট্রাকচার অফ কার্বো অ্যানায়ন ধরি, তাহলে এখানে আমরা এটাও ধরতে পারি যে হচ্ছে সি লিখলাম আর তিন দিকে আর দিলাম, মাথার উপরে যেটা আছে সেটাই আমি মাইনাস চার্জ বসিয়ে দিলাম, বুঝছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা কার্বো অ্যানায়ন অলওয়েজ উইল বি sp3 হাইব্রিডাইজড। একটা কার্বো অ্যানায়ন কিন্তু সবসময় হচ্ছে তোর sp3 হাইব্রিডাইজড হয়। এবারে এই sp3 হাইব্রিডাইজড এর মধ্যে তিনটে কি করেছে না সিগমা বন্ডিং করেছে, আর একটা যেটা পেয়ার অফ পড়ে আছে যেটা নন বন্ডিং হিসেবে পড়ে আছে, যে ইলেকট্রন কিছুতে টেক পার্ট করে না, যে ইলেকট্রন কোনো রিঅ্যাকশনে বা কোনো বন্ডিং এ টেক পার্ট করে না, শুধু শুধু পড়ে থাকে, সেগুলোকে কি বলা হয়, নন বন্ডিং। তিন রকমের এমোতে পড়িয়েছিলাম যে তিন রকমের ইলেকট্রন হতে পারে, একটা বন্ডিং, অ্যান্টি বন্ডিং আর হচ্ছে নন বন্ডিং। তাহলে নন বন্ডিং যেটা হয় সেটা হচ্ছে কোথায় রিঅ্যাকশনে টেক পার্ট করে, ঠিক আছে। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখব। জিওমেট্রিটা দেখলাম যে জিওমেট্রি অফ কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড বাই, এবারে কি বলেছে, যখন একটা কার্বোক্যাটায়ন ফরমেশন মানে রিঅ্যাকশন করে ফেলবে, যেমন ধর আমরা যদি ধরি CH2 মাইনাস, এটা রিঅ্যাকশন করছে NO2 প্লাসের ক্ষেত্রে, এবারে এটা স্টেবিলাইজ হবে কি করে না গতানুগতিক ভাবে, তোর হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে এটা স্টেবিলাইজ হবে। তাহলে যে কোনো কার্বো ক্যাটায়ন হোক বা কার্বো অ্যানায়ন হোক, তার যে স্ট্রাকচার বা জিওমেট্রিটা সেটা স্টেবিলাইজ হয় রেজোনেন্সের মাধ্যমে। তাহলে রেজোনেন্স করলে কি হবে, এটা এন, এটা প্লাস হয়েই যাবে, এটা ও মাইনাস হয়ে যাবে, আর এটা ও হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা মাইনাস ছিল আগে থেকে, এটা হয়ে যাবে। আর এখানে কি হয়ে গেল না কার্বনের মাথায় যে মাইনাস চার্জটা সেটা চলে গেল, মানে স্টেবিলাইজ হয়ে গেল, মলিকিউলটা জিওমেট্রিটা স্টেবিলাইজ হয়ে গেল। এইভাবে কি হয়, কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হয়। এবারে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন ফরমেশন কিভাবে হতে পারে বা হচ্ছে
কিছু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের আমরা উদাহরণ দেবো যেগুলো কার্বোক্যাটায়ন ফরমেশন করতে সক্ষম। তাহলে কার্বোঅ্যানায়ন, সরি, ফরমেশন অফ কার্বোঅ্যানায়ন। আমরা আগের ইয়েতে দেখেছিলাম যে হচ্ছে কার্বোক্যাটায়ন কিভাবে ফরমেশন হয়, না হচ্ছে ডাইরেক্ট আয়োনাইজেশন প্রসেসে হতে পারে, বা হচ্ছে প্রোটনেশন করে হতে পারে, ঠিক আছে, বা হচ্ছে তোর অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করে হতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন কার্বোক্যাটায়নের রিয়াকশন দেখেছিলাম, তার ফরমেশন দেখেছিলাম। এবার আমরা কার্বোঅ্যানায়নের ফরমেশনটা আগে দেখবো, তারপরে তার রিয়াকশন দেখবো, ঠিক আছে। তাহলে কার্বোঅ্যানায়ন পাওয়া যেতে পারে, দ্য কার্বোঅ্যানায়ন আর অবটেন্ড, পাওয়া যায় বাই হেটেরোলাইসিস অফ এ কোভ্যালেন্ট বন্ড। একটা কোভ্যালেন্ট বন্ড দুরকম ভাবে ভাঙতে পারে, একটা হোমোলাইটিক, তখন আমরা রেডিকেল পাবো, আর যখন হেটেরোলাইটিক তখন প্লাস বা মাইনাস চার্জ ফরমেশন হবে। তাহলে বাই হেটেরোলাইসিস অফ এ কোভ্যালেন্ট বন্ড in which both the bonding electrons are taken by the carbon. কি বললাম, না যদি একটা কার্বন কার্বন ধর এভাবে হেটেরোলাইসিস ব্রেক হয়েছে, তাহলে কি হবে না বোথ ইলেকট্রন বা বোথ হচ্ছে বন্ডিং ইলেকট্রন, সেগুলো হচ্ছে কার দ্বারা একসেপ্ট করবে, না কার্বন দ্বারা। তাহলে এই বন্ডিং এর যে ইলেকট্রনটা সেটা একসেপ্ট করবে কি, এই কার্বন, ঠিক আছে। তখন তার মাথায় মাইনাস হয়ে যাবে আর একটা কার্বনের মাথায় প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার কার্বোঅ্যানায়নের প্রডিউস হচ্ছে, বা যেটাকে আমরা বলছি হেটেরোলাইটিক ক্লিভেজ, হেটেরোলাইটিক ক্লিভেজ বা হেটেরোলাইসিস যা হোক বলতে পারো, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। তার আগে আরেকটা জিনিস বলে দিই, যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে more or less reactive কার্বোঅ্যানায়ন বানাতে পারে বা কার্বোঅ্যানায়ন ফরমেশন করতে পারে। ঠিক আছে, কেমন ভাবে দেখা যাক। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি এটা, এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে NO2 গ্রুপ যদি কোনো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, যদি কোথাও NO2 গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেই NO2 গ্রুপ কি করে, নিজের দিকে ইলেকট্রনকে টেনে রাখে, যার ফলে কি হয়, কার্বনের মাথায় তোর হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন পজিটিভ চার্জটা বেশি স্টেবল হয়, নেগেটিভ চার্জটা সেখানে স্টেবল হয় না, ঠিক আছে। কিন্তু NO2 গ্রুপ কি করে, NO2 গ্রুপ নিজের দিকে টেনে নেয়, রেজোনেন্স করে। তারপরে কে থাকে, তারপরে থাকে SO3 আর সালফার দিয়ে থাকতে পারে, লোন পেয়ারটা রেজোনেন্স করতে পারে, ঠিক আছে। তারপরে থাকে CN, তারপরে তার থেকে খুব বেশি হয় C ডবল বন্ডেড ও, কার্বনিল গ্রুপ। তার থেকে বেশি হয়ে যায় কি, COOR। তার থেকে বেশি হয় PH, মানে যেটাকে ফিনাইল গ্রুপ, মানে কোনো বেঞ্জিন থেকে হাইড্রোজেন বের করে দিলে সেটা ফিনাইল গ্রুপ বলা হয়, ঠিক আছে। তার থেকে বেশি হতে পারে C ডবল বন্ডেড C, তার থেকে হ্যালোজেন গ্রুপ, তার থেকে হাইড্রোজেন বেশি, কম কম হতে পারে, ঠিক আছে।
তাহলে এই যে গ্রুপগুলো লিস্ট করেছি আমি, এটা হচ্ছে ডিক্রিজিং ইলেকট্রন উইথড্রয়িং অ্যাবিলিটি। এটা কার রেসপেক্টে ডিক্রিজিং, কমছে, ডিক্রিজিং মানে কমা, ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রন তুলে নেওয়ার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে। তার মানে এইখানে যে কার্বো অ্যানায়নটা ফরমেশন হবে সেই কার্বো অ্যানায়নটা মোস্ট স্টেবল কার্বো অ্যানায়ন হবে, কারণ এখানে কোনো বা এখানে হচ্ছে মানে পাওয়ারফুল কার্বো অ্যানায়ন ফরমেশন হবে, আর এখানে থাকলে দুর্বল কার্বো অ্যানায়ন ফরমেশন হবে। ঠিক আছে, কারণ এই গ্রুপগুলো যদি কারোর সঙ্গে অ্যাটাচ থাকে, এ হচ্ছে সব থেকে পাওয়ারফুল, তাহলে এ কি করবে না হচ্ছে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিবে, তার ফলে তার যে মাথায় নেগেটিভ চার্জটা থাকবে সেটা কিন্তু রেজোনেন্স হয়ে যাবে। সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার ফলে সে তার নিজের ভ্যাকেন্ট ডি অরবিটাল ইলেকট্রনের রেজোনেন্স করে নিজের দিকে টেনে নেবে, তার ফলে ইলেকট্রনের যে মানে নেগেটিভ চার্জের যে এবিলিটি কার্বনের মাথায়, সেই এবিলিটিটা কমে যাবে, তার ফলে সেটা দুর্বল কার্বো অ্যানায়নের ফরমেশন হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিছু ফরমেশন অফ কার্বো অ্যানায়ন ব্যাপারটা দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা আসছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। কিছু রিয়াকশন তার আগে দেখে নিই যেটা আমাদের কাজে লাগবে বুঝতে, এক্সাম্পল আর কি। ধর CH3 C ডবল বন্ডেড O আর এর সঙ্গে যদি আমরা NH2 মাইনাস দিয়ে দিই, দেখ এর মাথায় মাইনাস আছে, এটা কিন্তু কার্বো অ্যানায়ন নয়, কার্বনের মাথায় মাইনাস আনতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, একটা রিয়াকশন করবে। রিয়াকশন কেমন ভাবে করবে না, দেখ খেয়াল করবি এখান থেকে একটা হাইড্রোজেন সে টেক আপ করবে। কেমন করে রিয়াকশন করতে হয় দেখ, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে CH3 আছে, এই CH3টাকে আমরা CH2 আর H হিসাবে লিখব। এবারে কি হবে না, এই যে নাইট্রোজেনটা, নাইট্রোজেনের যে মাইনাস চার্জটা সেটা হচ্ছে একটা প্রোটন খাবে। সবসময় কি হয় না, একটা নেগেটিভ চার্জ একটা অ্যাসিডিক প্রোটন খেতে ভালোবাসে, তাহলে এটা অ্যাসিডিক প্রোটন। অ্যাসিডিক প্রোটন মানে যে প্রোটনটা ইজিলি রিলিজ হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখ, এখান থেকে হচ্ছে এই প্রোটনটা ইজিলি রিলিজ হয়ে যাবে। কেন ইজিলি রিলিজ হয়ে যাবে, কারণ এই প্রোটনটা রিলিজ হওয়ার পরে বা এই প্রোটনটা এখান থেকে মুক্তি পাওয়ার পরে এখানে যে নেগেটিভ চার্জটা ফরমেশন হবে, ঠিক আছে, H প্লাস বেরিয়ে যাচ্ছে, আর H প্লাস বেরোচ্ছে মানে কি, H সঙ্গে করে কিছু চার্জ নিয়ে যাচ্ছে না, শুধুমাত্র H প্লাস মানে কি কোনো ইলেকট্রন নিয়ে যাচ্ছে না। তাহলে এই যে বন্ড তৈরি করতে দুটো ইলেকট্রন লেগেছিল, এই ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রনই কার্বনের সঙ্গে থেকে যাচ্ছে, কারণ এখান থেকে H প্লাস বেরোচ্ছে, নট হাইড্রোজেন বেরোচ্ছে, H প্লাস বেরোচ্ছে। H এর মাথায় প্লাস মানে কোনো ইলেকট্রন যাচ্ছে না, তার মানে এখানে নেগেটিভ চার্জ হিসেবে এটা বসে যাচ্ছে। যখন এটা নেগেটিভ চার্জ হিসেবে বসে যাচ্ছে, এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দিচ্ছে এই COO গ্রুপটা রেজোনেন্সের মাধ্যমে। ঠিক আছে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, এই প্রোটনটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক প্রোটন, বা এই প্রোটনটা ইজিলি এখান থেকে টেক আপ হয়ে যাবে বা রিঅ্যাকশনে ইউজড হয়ে যাবে এই প্রোটনটা। আর যে কোনো বেস বা যে কোনো নিউক্লিওফাইল, ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যে মোস্ট অ্যাসিডিক প্রোটনটাকে আমি টেক আপ করবো, যার ফলে কোনো ঝামেলা না হয় রিঅ্যাকশনের পর। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, যখন এই NH2 মাইনাস গ্রুপটা H প্লাসটাকে খেয়ে নিচ্ছে, তখন এখানে পড়ে থাকছে কি না CH2, এর মাথায় একটা মাইনাস চার্জ, এটা C ডবল বন্ডেড O আর R। এবারে এই মাইনাস চার্জটা কিন্তু স্টেবিলাইজ হয়ে যাচ্ছে বাই রেজোনেন্স, রেজোনেন্সের মাধ্যমে এই মাইনাস চার্জটা দেখ ঘুরে যাচ্ছে, তো এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে আর এই ডবল বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় চলে যাবে। তাহলে আলটিমেট আমার কি হচ্ছে না, প্রোডাক্ট হিসেবে পাচ্ছি আমরা CH2 ডবল বন্ড CO মাইনাস R। এটা একটা এক্সাম্পল কিভাবে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করছে আর মাঝখানে কার্বো অ্যানায়ন ফরমেশন করছে। 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, অ্যালডিহাইড গ্রুপ দিয়ে দেখা যাক, CH3 C ডবল বন্ডেড O আর H মানে CHO অ্যালডিহাইড গ্রুপ। এখানে যদি আমরা OH মাইনাস দিই অ্যাজ এ নিউক্লিওফাইল, কি দিয়েছি OH মাইনাস, তাহলে OH মাইনাস কি করবে, সিমিলারলি এখান থেকে হাইড্রোজেনটাকে টেক আপ করবে, কারণ এই হাইড্রোজেনটা কিন্তু নিবে না, এই হাইড্রোজেনটাকে সে খাবে না। কেন খাবে না, কারণ এখানে এই হাইড্রোজেনটার থেকে, এই যে স্কাই কালারের হাইড্রোজেনের থেকে ইয়েলো কালারের হাইড্রোজেনের
অ্যাসিডিটি বেশি। ইয়েলো কালারের হাইড্রোজেনটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? না সবসময় খেয়াল করবি এখানে আমরা এই CH2টাকে প্রথম যখন রিয়াকশন করছিস এই CH2 লিখবো আর এইচটাকে আমরা এভাবে লিখে রাখবো। এবারে দেখ না এখানে যে এই হাইড্রোজেনটা এর হচ্ছে তোর অ্যাসিডিটিটা বেশি, তার জন্য কি হবে না এই OH মাইনাসটা যখন রিয়াকশন করবে তখন হচ্ছে এটাকে খেয়ে নেবে। হলো, এটাকে খেয়ে নিলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে এটা কি হয়ে বেরিয়েছিল, এখানে এটা NH3 হয়ে বেরিয়েছিল। ঠিক আছে, তাহলে জল হয়ে যখন বেরিয়ে যাচ্ছে H প্লাস বেরোচ্ছে, তার মানে এর মাথায় পড়ে থাকবে CH2 মাইনাস, আর এখান থেকে কি হয়ে যাবে C ডবল বন্ডেড O আর H, আর প্লাস এখানে পড়ে থাকবে কি ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট। ঠিক আছে, ওয়াটার অ্যাজ এ রেসিডিউ প্রোডাক্ট, মানে এটা এমনি বাড়তি পড়ে থাকবে, এক্সট্রা পড়ে থাকবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, রিলিজ হয়ে যাবে। এবারে কি হচ্ছে না এটা যদি রেজোন্যান্স করি তাহলে দেখ এখানে সুন্দরভাবে মাইনাস চার্জটা এখানে অ্যাটাক করবে আর এটা এখানে অ্যাটাক করবে, ব্যাস। তাহলে এটা রেজোন্যান্স স্ট্রাকচার ফর্ম করছে, আর রেজোন্যান্সটা হয়ে যাচ্ছে কি CH2 ডবল বন্ডেড C ডবল বন্ড, সরি ডবল বন্ড আর হবে না, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড হবে, আর হচ্ছে তোর এখানে ও এর মাথায় মাইনাস চার্জ আর H রেজোন্যান্স হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বোআয়নটাও কিন্তু স্টেবিলিটি পাচ্ছে বাই কনজুগেশন অর বাই রেজোন্যান্স। কনজুগেশনের নামই হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, এবারে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা দেখবো যে কোন কার্বোক্যাটায়নে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন কার্বোঅ্যানায়ন। নেক্সট হচ্ছে তাহলে এটা ফরমেশন দেখলাম কেমন ভাবে ফরমেশন হচ্ছে কার্বোঅ্যানায়ন। এবারে স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন, তারপরে রিঅ্যাকশন দেখবো। স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন, কোন কার্বোঅ্যানায়ন বেশি স্টেবল? ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে মিথাইল গ্রুপটা থেকে বেশি স্টেবল হচ্ছে প্রাইমারি কার্বোক্যানায়ন, তার থেকে লেস স্টেবল মিথাইল সব থেকে বেশি, তার থেকে বেশি লেস স্টেবলকে সেকেন্ডারি, তার থেকে হচ্ছে টার্সিয়ারি। কেন এরকম হচ্ছে কেন? কার্বোক্যাটায়নের সময় তো আমরা পড়েছি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তার থেকে বেশি তার থেকে কম স্টেবল, আর প্রাইমারি তার থেকে কম। মিথাইলের একদম স্টেবিলিটি কম। এখানে কার্বোআয়নের ক্ষেত্রে উল্টো কেসটা হচ্ছে, তার কারণ কি বল? বলতে পারবো এটা কেন কম স্টেবল হচ্ছে? কারণ এখানে CH3 গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট আছে, তাই তো? CH3 গ্রুপের কি আছে রে, প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই যদি এফেক্ট থাকে, এই কার্বনের মাথায় ইলেকট্রন নেগেটিভ চার্জ আগের থেকেই আছে, আর প্লাস আই এফেক্ট এসে কি করছে তার ঘাড়ে আরো কিছু ইলেকট্রনকে তুলে দিচ্ছে। যখন এই প্লাস আই এফেক্টটা থাকছে তখন আমরা বলবো কি যে যেটা প্রাইমারি, যেখানে কোনো প্লাস আই এফেক্ট কাজই করবে না, এখানে নেগেটিভ চার্জ আমার প্লাস আই থাকলেও আই থাকবে আর না থাকলেও থাকবে। প্লাস আই থাকা মানে আমার মাথায় 5 কেজির একটা বোঝা আছে, আরো 10 কেজির বোঝা আমাকে কেউ চাপিয়ে দিচ্ছে, বা এখানে আরো কিছু বোঝা ইলেকট্রন আমাকে চাপিয়ে দিচ্ছে ঘাড়ে, তখন আমার এখানে কিন্তু স্টেবল থাকাটা সম্ভব হচ্ছে না, তার জন্য স্টেবিলিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে রাখবি অর্ডারগুলো ইম্পর্টেন্ট। তাহলে একটা কার্বোঅ্যানায়নের অর্ডার মিথাইলের ক্ষেত্রে সব থেকে বেশি হয় আর টার্সিয়ারির ক্ষেত্রে সব থেকে কম হয়, বাট ইন কেস অফ কার্বোক্যাটায়ন একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন বেশি স্টেবিলিটি পায়, কারণ সেখানে মাথায় প্লাস থাকে। প্লাস থাকলে তাকে 3জন প্লাস আই গ্রুপ সাহায্য করছে, তাহলে সেখানে সেটা স্টেবিলিটি পাবে। বাট মিথাইল গ্রুপের ক্ষেত্রে আনস্টেবল বা এখানে স্টেবিলিটি পাচ্ছে না, কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি এখানে যে রেজোনেন্স কি করে হচ্ছে এটা। ঠিক আছে, রেজোনেন্সের মাধ্যমে আরো কিছু স্টেবিলিটি দেখবো, যে যেটা আমার অ্যালাইলিক। অ্যালাইলিক বলতে কোন কার্বোক্যাটায়নটাকে বলছি, বা বেনজাইলিক। অ্যালাইলিক বা বেনজাইলিক কার্বোক্যাটায়ন বলতে কি বুঝিস সেই জিনিসগুলো।
যেটা আমরা মনে রাখবি, এগুলো এগুলো পড়বি ভালো করে। অ্যালাইলিক যেটাকে বলছি সেটাতে কি হয় না হচ্ছে CH2 ডবল বন্ডেড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখ, এটাকে বলা হচ্ছে অ্যালাইলিক। এই অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক মানে তিনটে কার্বন থাকবে আর একটার মাথায় মাইনাস থাকবে, একটা ডবল বন্ড থাকবে। তাহলে এটা রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হওয়ার পরে স্টেবিলিটি হচ্ছে CH2 মাথায় মাইনাস চার্জ CH ডবল বন্ডেড CH2। ঠিক আছে, এভাবে এটা হচ্ছে রেজোনেন্স পাচ্ছে, রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে। সেম কেস যদি আমরা বেনজাইলিক দেখি, তাহলে বেনজাইলিক আর অ্যালাইলিক দুটো জিনিস দেখ। বেনজাইলিক কোনটা? বেনজাইলিক হচ্ছে না বেনজিন, বেনজিন আছে আর তার মাথায় একটা CH2 মাইনাস থাকবে, এটাকে বেনজাইলিক বলা হয়। এগুলো মনে রাখবি, রিয়েক্স পরে কিন্তু আমার এগুলো ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ঠিক আছে, নামগুলো মনে রাখবি, অ্যালাইলিক কোনটা, বেনজাইলিক কোনটা, বারবার বলছি আমি। বেনজাইলিক মানে মাথায় CH2 মাইনাস থাকবে, বেনজিনের মাথায় CH2 মাইনাস, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যদি একটা হাইড্রোজেন রিমুভ করা হয় বেনজিন থেকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিনাইল। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখ না, যদি বেনজিনের মাথায় একটা মাইনাস থাকে, বেনজাইলিক মানে এর মাথায় মাইনাস দিয়ে দিবি না, আবার এই একটা এক্সট্রা কার্বন এঁকে তার মাথায় মাইনাস দিবি, এটাও রেজোনেন্স হয়। এটা তো বুঝতেই পারছিস যে রেজোনেন্স হবে বলে। ঠিক আছে, আমি আর পুরো স্ট্রাকচার ড্র করছি না, একটা দেখাচ্ছি এইভাবে। ঠিক আছে, তাহলে এটার রেজোনেন্স হচ্ছে কি হবে, CH2 ডবল বন্ডেড, এখানে একটা মাইনাস, এটা এটা। ঠিক আছে, এটা মাইনাস, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড হয়েছে। তারপরে কি হবে, CH2 ডবল বন্ড। এবারে এই মাইনাসটা, এটা রেজোনেন্সগুলো কেমন করে হচ্ছে বুঝতে পারছিস তো? রেজোনেন্সটা এখান থেকে আসছে, এটা এখানে যাচ্ছে। ঠিক আছে, আবার এটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, তার মানে এখানে একটা মাইনাস চার্জ করবে, আর হচ্ছে তোর এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, ব্যাস এরকম। এবার এটা আবার রেজোনেন্স হয়ে এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে অ্যালাইলিক ফর্ম আর বেনজাইলিক ফর্মে যে কার্বো অ্যানায়ন গুলো থাকে সেগুলো মোস্ট স্টেবল কার্বো অ্যানায়ন হয়। ঠিক আছে, কেন হয় না হচ্ছে এই কার্বো অ্যানায়ন গুলো কি হয়, স্টেবিলিটি পেয়ে যায়, কোনো হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেয়ে যায়। ঠিক আছে, আবার যদি কোনো অ্যারোমেটিক কার্বো অ্যানায়ন পড়ে যায়, অ্যারোমেটিক কার্বো অ্যানায়ন পড়ে যায়, তাহলে কিন্তু সেটা আরো বেশি স্টেবিলিটি পায়। অ্যারোমেটিক কার্বো অ্যানায়ন কিন্তু সেম ভাবে আরো বেশি স্টেবিলিটি পায়। তাহলে অ্যারোমেটিক কার্বো অ্যানায়ন কোনগুলো? না, অ্যারোমেটিক কথা মানে বুঝতেই পারছিস, যেটা হচ্ছে 4n+2π রুল ফলো করছি, হাকেল রুল, উকেল রুল বা হাকেল রুল বলো। ঠিক আছে, যেটা হচ্ছে কি হচ্ছে 4n+2π ইলেকট্রন যার আছে সেগুলো হচ্ছে তোর n ইকুয়ালস টু কি 0 1 2 3 যা হোক হতে পারে, যে কোনো নাম্বার। তার মানে যদি আমরা 0 বসাই, তাহলে এখানে আমার কটা থাকবে, 6টা পাই ইলেকট্রন থাকবে। পাই ইলেকট্রন আলাদা জিনিস, 6টা কাউন্ট করতে হবে। পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন মানে ডবল বন্ডের ইলেকট্রন সংখ্যা, 3টা ডবল বন্ড। 6টা পাই ইলেকট্রন মানে 3টা ডবল বন্ড বা 2টা ডবল বন্ড, একটা নেগেটিভ চার্জ, এরকম থাকবে যদি এর ভ্যালু 0 বসাই। এন এর ভ্যালু যদি 1 বসাই তাহলে হচ্ছে তোর, এই এন এর ভ্যালু 0 বসালে 2, সরি সরি, এন এর ভ্যালু 0 বসালে হচ্ছে দুটো থাকবে। এন এর ভ্যালু 0 বসালে এটা হচ্ছে তোর দুটো থাকবে, এটা একটা থাকবে। একটা বসালে, এন এর ভ্যালু 0 বসালে হচ্ছে তোর কটা থাকবে না 2 পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে, সেম ভাবে 2 3 যা বসাই বসাই। এবারে আমি একটা রিং আঁকছি, দেখ এই রিংটা দেখ,
হয়েছে। এবারে এটা যদি রেজোন্যান্স হয় তাহলে কি হবে না, নেগেটিভ চার্জটা অ্যাটাক করবে তার এই জায়গাটায়, ঠিক আছে, আর এটা অ্যাটাক করবে কোথায়, এটা আসবে এখানে, আর এটা হবে এখানে, বন্ডটা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ চার্জ এখানে হলো, এটা এখানে হচ্ছে, আর এটা কি হলো রে, ও নেগেটিভ চার্জটা এখানে আসবে, নেগেটিভ চার্জটা এখানে আসবে, বন্ড মুভমেন্ট করে দিচ্ছি, নেগেটিভ চার্জটা এখানে আসবে, এটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমার কি দাঁড়াচ্ছে, এই এটা হবে না, আলটিমেট আমার দাঁড়াচ্ছে যে এখানে একটা ডবল বন্ড পড়ে যাচ্ছে, এখানে একটা ডবল বন্ড ছিল আগের থেকে, আর নেগেটিভটা এখানে হচ্ছে, সেম ভাবে রেজোন্যান্স হচ্ছে। তাহলে এটাতে কটা নাম্বার অফ ইলেকট্রন আছে না, দুটা, দুটা চারটা, দুটা ছটা, তাহলে 6 নাম্বার অফ ইলেকট্রন থাকলে সেটা অ্যারোমেটিক। কিভাবে কাউন্ট করলাম, দুটো ডবল বন্ড, দুটো ডবল বন্ডের জন্য আমার হচ্ছে তোর 4টা পাই ইলেকট্রন, আর একটা নেগেটিভ চার্জের জন্য 2টো পাই ইলেকট্রন, তার মানে টোটাল হচ্ছে আমার 6টা পাই ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর নামই হচ্ছে পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন মানে বিশাল কিছু জিনিস নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা স্টেবিলিটি পাচ্ছে। আচ্ছা, এবারে আরো একটা আমরা জানবো যে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি বাড়বে যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি বাড়ে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়লে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি বাড়বে। কার্বো অ্যানায়নের স্টেবিলিটি বাড়বে। এবারে এস ক্যারেক্টার আমরা কোথায় পড়েছিলাম, কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম, যে হচ্ছে বেন্স রুলে, যে যত আমার হচ্ছে বন্ড অর্ডারটা বেশি হবে এস ক্যারেক্টার কমে যাবে। এটা এস ক্যারেক্টার নিজেও বুঝতে পারবি যে একটা মলিকিউলের হাইব্রিডাইজেশন কত, যদি এসপি হয় তাহলে 50-50 এস ক্যারেক্টার, যদি sp2 হয় তাহলে পি এর ক্যারেক্টারটা বেশি হয়ে যাচ্ছে, এস এর ক্যারেক্টারটা কম হয়ে যাচ্ছে, আর যদি sp3 হয় তাহলে পি এর ক্যারেক্টার সব থেকে বেশি, এস এর ক্যারেক্টার সব থেকে কম। এই জিনিসটা এখান থেকে আমি বুঝতে পারবো। তাহলে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা একটু দেখি। কি এক্সাম্পল না, সি আর ট্রিপল বন্ডেড, সি তার মাথায় মাইনাস, গ্রেটার দেন, এর স্টেবিলিটি বেশি, এটা তার থেকেও বেশি হচ্ছে আমার এটা, ঠিক আছে। বোঝা গেছে, বোঝা গেছে না যায়নি বল? বুঝে গেছে। হুম, ঠিক আছে। নেক্সট দেখ, কিছু রিয়াকশন আমরা দেখি, রিয়াকশন অফ কার্বো আয়ন। তাহলে কার্বো আয়ন কিভাবে রিয়াকশন করে দেখা যাক। দেখ, তাহলে একটা কার্বো অ্যানায়ন কিভাবে রিয়াকশন করে না, যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে কম্বিনেশন উইথ পজিটিভ স্পেসিস, তাহলে কার্বো আয়ন রিয়াকশন কোথায় করবে, যে জায়গাটায় পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় গিয়ে সে রিয়াকশন করবে, ঠিক আছে। দ্য মোস্ট কমন রিয়াকশন অফ কার্বো আয়ন ইজ কম্বিনেশন উইথ এ পজিটিভ স্পেসিস, বা ইউজুয়ালি প্রোটন, ঠিক আছে। তাহলে রিয়াকশন অফ কার্বো আয়ন, কার্বো আয়ন কোনো পজিটিভ স্পেসিস
বা ইউজুয়ালি এইচ প্লাস, বা যেটাকে প্রোটন বলছিস, এইচ প্লাস এর সাথে রিয়াকশন করে। ব্যাস, তাহলে রিয়াকশন করছে যখন আমরা দেখে নিই কিভাবে রিয়াকশন করছে। আগে আমরা তোর হচ্ছে এটাকে ফর্ম করাবো, যে একটা সিম্পল রিয়াকশন যে হচ্ছে তোর CH3 সি ডবল বন্ডেড ও মাইনাস। ঠিক আছে, এখান থেকে আগে কার্বোক্যাটায়ন কেমন করে ফরমেশন হচ্ছে দেখ। এই নেগেটিভ চার্জটা এখানে এলো, যখনই এখানে আসবে কোনো একটা রিয়াকশন চলাকালীন যদি কেউ গ্যাস হওয়ার চান্স পায় তাহলে সে চট করে গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এটা CO2 হয়ে যাচ্ছে, তাহলে গ্যাস হয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বন্ডেড ইলেকট্রনটা এর মাথায় এসে বসে যাবে, তাহলে CH3 মাইনাস, এটা কার্বোয়ানায়ন। এবারে এই কার্বোয়ানায়নটা রিয়াকশন করছে কার সঙ্গে, ধরে নে এই কার্বোয়ানায়নটা রিয়াকশন করছে HX। HX এর সঙ্গে রিয়াকশন করলে তৈরি করছে কি না, এখান থেকে সে প্রোটনটাকে টেক আপ করছে, প্রোটনটাকে খেয়ে নিচ্ছে, এইভাবে আরো দিব। ঠিক আছে, তাহলে তৈরি করছে CH4 প্লাস X মাইনাস। এটাকে কি বলা হচ্ছে, এটাকে লিভিং গ্রুপ বলা হয়, আমি বলেছি আগে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটাকে লিভিং গ্রুপ বলা হয়। ব্যাস, এই ধরনের একটা এক্সাম্পল হবে আর কি। আর আমি এক্সাম্পল করাবো না, এগুলোই দেখি। এবারে সেম ভাবে ফ্রি রেডিক্যালটা একটু বলে দিই, ফ্রি রেডিক্যাল বেশি জানার দরকার নেই। ফ্রি রেডিক্যাল বলেছিলাম কি আগে? একটু বলেছিল মনে হচ্ছে। আচ্ছা দেখ, এখানে বলে দিচ্ছি দেখ। এবার এখানে ফ্রি রেডিক্যালে কি বলা হয়েছে না, ফ্রি রেডিক্যালে হচ্ছে তোর ফ্রি রেডিক্যাল ফরমেশন হয় বাই হোমোলাইটিক ক্লিভেজ, এটা জানিস। হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে কিন্তু ফ্রি রেডিক্যাল ফরমেশন হয়। এরপরে কি বলা হয়েছে দেখ না, হোমোলাইটিক ক্লিভেজ হলে কি হয়, বন্ডটা সমানভাবে ব্রেক করে যায়, সমানভাবে ব্রেক করে গেলেই তোর হচ্ছে ক্লিভেজ তৈরি হয়। এবারে আসছি আমি স্ট্রাকচার। স্ট্রাকচার কিরকম হবে না, স্ট্রাকচার হচ্ছে এটার প্ল্যানারও হতে পারে, বা মানে তোর অ্যাকচুয়ালি পিরামিডিক্যাল হয়, পিরামিডিক্যাল স্ট্রাকচার হয়, sp3 হাইব্রিডাইজড হয়। তাহলে ইউজুয়ালি এটা কি হয়, sp3 হাইব্রিডাইজড হয়। মানে ধর সমস্ত মানে কেসটা কি হয়, যে এখানে তোর হচ্ছে একটা আনপেয়ার ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেটা sp2 হাইব্রিডাইজডও থাকতে পারে আর sp3 তেও থাকতে পারে। কিন্তু যদি আমরা প্রথমে sp3 হাইব্রিডাইজটা দেখি তাহলে সেটা থাকে কি সি, তাহলে এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, ঠিক আছে। আর মাথার উপরে যে ভ্যাকেন্ট অরবিটালটা আছে সেখানে সিঙ্গেল একটা ইলেকট্রন পড়ে আছে, এই ইলেকট্রনটাকে আমরা রেডিক্যাল বলছি। এটার শেপ হচ্ছে পিরামিডিক্যাল, পিরামিডিক্যাল। আর যদি ধরি যে মলিকিউলটা sp2 হাইব্রিডাইজড হয়েছে, তাহলে এটা হয়ে যাবে সি, এখানে একটা পি অরবিটাল পড়ে থাকবে, সেখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই শেপটা হয়ে গেল প্ল্যানার, বা এটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। তাহলে একটা রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল দু রকম হাইব্রিডাইজেশন থাকতে পারে, একটা sp2 হয়, একটা sp3। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন আসে, যে ফ্রি রেডিক্যাল কোন হাইব্রিডাইজেশন হয়, রেডিক্যাল যখন ফরমেশন হয় তখন কোন হাইব্রিডাইজেশন থাকে, সেটা sp3 হতে পারে, sp2 হতে পারে। ঠিক আছে,
এক্সাম্পল দিলাম, এক্সাম্পল কেমন করে হচ্ছে দেখলি। আচ্ছা, এরপরে আসছি যে ফ্রি রেডিক্যাল ফরমেশন কিভাবে হয়। ফরমেশন অফ ফ্রি রেডিক্যাল। দেখ, প্রথম কথা, একটা ফ্রি রেডিক্যাল ফরমেশন হয় প্রথমত হচ্ছে তোর থার্মাল ক্লিভেজ। হিট দিলে রিঅ্যাকশনটা দুভাগে ভেঙে যায়, থার্মাল মানে একটা বন্ড দুভাগে ভেঙে যায়, থার্মাল ক্লিভেজ। ঠিক আছে, ধর এই ধরনের কোনো রিঅ্যাকশন আছে, C2H5 ও ও C2H5, এই ধরনের বন্ডকে বলা হচ্ছে পারক্সাইড বন্ড। এটাকে পারক্সাইড বন্ড বলা হয়, দুটো ও যদি পরপর থাকে। C2H5 যখন একে হিট দেওয়া হয় হাই টেম্পারেচার, তখন এই জায়গাটা ব্রেক করে যায় আর তৈরি করে C2H5 ও এর মাথায় ডট, এরকম দুটো তৈরি করে 2C2H5 ও ডট। ঠিক আছে, সেম ভাবে আরো এরকম রিঅ্যাকশন আছে, এগুলো দেখবি যে থার্মাল ক্লিভেজের মাধ্যমে আরো কি কিভাবে ভাঙছে। আচ্ছা, এই থার্মাল ক্লিভেজ বাদ দিয়েও এটা ফটোকেমিক্যাল ক্লিভেজেও ভাঙতে পারে। ফটোকেমিক্যাল ক্লিভেজেও ভাঙতে পারে। ফটোকেমিক্যাল ক্লিভেজ বলতে না, লাইটের মাধ্যমে ভাঙবে রিঅ্যাকশন। যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে হচ্ছে RC ডবল বন্ডেড ও আর, এখানে H নিউ দিলাম, ইউভি লাইট। ঠিক আছে, আর এখানে তৈরি হবে কি RCO ডট, এটা ভেঙে যাবে, প্লাস আর ডট, H নিউর মাধ্যমে এভাবে ভেঙে গেল। এবারে ফার্দার কি হয়, এটা আরো ভেঙে যায়, আর সি মানে RCO ডট যেটা ছিল সেটা আরো ভেঙে যায়, আর ডট প্লাস সিও। ঠিক আছে, বুঝতে পারলি। আবার মেনলি যেটা আরেকটা এক্সাম্পল হয়, যেটা তোর হচ্ছে F2 বা Cl2, X2 লিখে দিচ্ছি, হ্যালোজেন গ্রুপ। সেটাও হচ্ছে এই লাইটের রেসপেক্টে কি হয়, লাইটের রেসপেক্টে এক্স ডট এভাবে ভেঙে যায়। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে এই রেডিক্যালের মধ্যে স্টেবিলিটি কার বেশি, তাহলে স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল। এর মধ্যে যদি আমরা ধরি CH3 CH3 CH3, তাহলে এর মাথায় যদি রেডিক্যাল থাকে, মানে যেটা টার্সিয়ারি ফ্রি রেডিক্যাল, তার স্টেবিলিটি কিন্তু সব থেকে বেশি দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি বোঝা গেছে। তারপর তো মিথাইল পড়েই থাকে, এগুলো একটা করে আর গ্রুপ আছে, আমি এগুলা এই CH3 গুলাকে আর বলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মিথাইল। ব্যাস, হয়ে গেল স্টেবিলিটি। ঠিক আছে, এখানে কি হচ্ছে না হচ্ছে, সিগমা ইলেকট্রন অফ আলফা CH বন্ড ক্যান বি delocalized উইথ দ্য হাফ ফিল্ড পিওর অরবিটাল অফ দ্য কার্বন অ্যাটম। এই যে আলফা CH বন্ডটা আছে, ঠিক আছে, CH বন্ড আছে, এটাকে আলফা বন্ড বলা হচ্ছে। আলফা বিটার পজিশনটাকে কিরকম বলে না, যেখানে আমার ফাংশনাল গ্রুপ থাকবে বা যেখানে আমার ধর ডবল বন্ডেড ও আছে, রেডিক্যাল আছে, যা হোক আছে, তার আগের কার্বনের যে হাইড্রোজেনটা থাকে সেটাকে আলফা হাইড্রোজেন বলে। ঠিক আছে, সেটা এই আর এই কার্বনটাকে আলফা কার্বন বলে, তার আগেরটাকে বিটা বলে, তার আগেরটাকে গামা বলে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে আলফা হাইড্রোজেন যেটা আছে, এই আলফা হাইড্রোজেন, কি বললাম, আলফা হাইড্রোজেন কোনটা না, যেখানে আমার ফাংশনাল গ্রুপ থাকবে বা ডট থাকবে বা যা হোক থাকবে, কার্বন আয়ন কার্বোকেটায়ন যা থাকবে, তার
প্রিভিয়াস কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তার প্রিভিয়াস কার্বনকে বিটা কার্বন, আর তার প্রিভিয়াস কার্বনকে বলা হচ্ছে আমার কি না হচ্ছে গামা কার্বন। ঠিক আছে, এবার এই তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেনদেরকে আলফা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন, গামা হাইড্রোজেন রেসপেক্টিভলি বলা হয়। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি যে এই আলফা হাইড্রোজেনটা ডিলোকালাইজ হয়ে যায় উইথ দ্য হাফ ফিল্ড পি অরবিটাল অফ দ্য কার্বন কন্টেনিং অড ইলেকট্রন। এই যে হাফ ফিল্ড, এই যে তোর অড ইলেকট্রনটাকে ক্যারি করে আছে এই কার্বনটা, এর পি অরবিটালে এই হাইড্রোজেনটা ডিলোকালাইজ হয়ে যায়, আর এই রেডিকেলটা তখন এর মাথায় চলে আসে, এই রেডিকেলটা এর মাথায় চলে আসে। কি বললাম কথাটা, এর মাথায় রেডিকেলটা ছিল, আর এখানে কি হচ্ছে এই আলফা হাইড্রোজেন, যদি আমি একটা হাইড্রোজেনকে ভেঙে এভাবে দেখাই, এখান থেকে এই বন্ডটা ক্লিভেজ হয়, এই রেডিকেলটা এখানে চলে আসে, এটা বন্ড হয়ে যায় বা এখানে একটা নেগেটিভ চার্জ পড়ে যায়, আর এখানে রেডিকেলটা ট্রান্সফার হয়ে যায়। তাহলে এইভাবে ডিলোকালাইজেশনের মাধ্যমে এটা স্টেবিলিটি পায়, বা সিধা কথায় তুই যেটা বলবি প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট দিয়ে বলার থেকে এর স্টেবিলিটির বেস্ট এক্সপ্লেনেশন হবে যে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন এর ইলেকট্রন কার্বনের ভ্যাকেন্ট পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল মানে পি অরবিটালের যে নিচের দিকটা খালি পড়ে আছে, ভ্যাকেন্ট পি অরবিটালে ডিলোকালাইজড হয়ে স্টেবিলিটি পায়। বোঝা গেছে কিরে? হ্যাঁ। আচ্ছা, এর কিছু রিঅ্যাকশন আমরা দেখবো। আরো আছে স্টেবিলিটি, আরো আছে, ঠিক আছে, বেঞ্জিন ফেঞ্জিন থাকলে সেগুলো স্টেবিলিটি হবে, অনেক রকম স্টেবিলিটি আছে। যদি আরেকটা আর দুটা স্টেবিলিটি অর্ডার বলে দিচ্ছি আমি, দেখ এটা হলো 2 নম্বর স্টেবিলিটি অর্ডার, যদি ফিনাইল গ্রুপ থাকে বা বেঞ্জিন গ্রুপ থাকে এইভাবে। এগুলো স্টেবিলিটি একটা অর্ডার এরকম ভাবে ধরতে পারি। ঠিক আছে, CH2 আছে এখানে আর কি, আর এখানে CH আছে, এভাবে একটা ধরতে পারি। হ্যাঁ, পিএইচ দিয়ে ধরতে পারিস, যাও দিয়ে ধরতে পারিস, এখানে রেজোনেন্সের মাধ্যমে এগুলো কি হয়, এই রেডিকেলটা এদিকে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, এর যে পি অরবিটাল গুলো আছে এর সঙ্গে, এই যে পি অরবিটাল এখানে রয়েছে, এর পি অরবিটালের সঙ্গে ইলেকট্রনটা ডিলোকালাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে খেয়াল করবি। নেক্সট আমরা ধরি যদি দু চারটা রিঅ্যাকশন দেখি, বেনজাইলিক যে রেডিকেল হয়, বেনজাইল ফ্রি রেডিকেল যেটা হয়, সেটাও কিন্তু স্টেবিলাইজ হয়ে যায়। বেনজাইল ফ্রি রেডিকেল কেমন ভাবে স্টেবিলাইজ হয়? বেনজাইল মানে কি বলেছি, বেনজাইল মানে হচ্ছে কার্বন, বেনজিন, তার মাথায় হচ্ছে CH2, এখানে ডট। ঠিক আছে, এবার এটা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে রেডিক্যাল রিঅ্যাকশন হবে, তার মানে এটা এখানে শিফট করবে, ডবল বন্ড ফরমেশন করবে, কোথাও না কোথাও কিন্তু তোর হচ্ছে রেডিক্যালটা রয়েই যাবে, এটা এইভাবে রইলো। এবারে এটা আবার এখানে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, আর এটা উপরে উঠে যাবে, তাহলে CH2, তাহলে এটা চলে এলো এখানে, সরি এটা এখানে চলে এলো, এটা চলে আসবে তোর হচ্ছে এখানে, এটা রয়ে গেল, আর এটা এখানে চলে আসছে, এইভাবে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে রেডিক্যাল একটা শিফট হয়ে যাচ্ছে, আর এটাকে বলা হচ্ছে বেনজাইলিক বা বেনজাইল ফ্রি রেডিক্যাল। বোঝা গেছে? যদি এরপরে আমরা দেখি, এরপরে টপিক দেখি, তাহলে রিঅ্যাকশন অফ ফ্রি রেডিক্যালস, কিছু রিঅ্যাকশন আমরা দেখব। ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন দেখব, যেখানে বলা হয়েছে কি, ধর
CH2 একটা এক্সাম্পল দিচ্ছি, CH2 ডবল বন্ডেড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস ব্রোমিন ডট, এটা যদি রিয়াকশন করে, দেখ একটা ইলেকট্রন থাকা মানে এই ইলেকট্রনটা কোথাও না কোথাও রয়েই যাবে। তো মেনলি এর হচ্ছে 3 ধাপে রিয়াকশন কমপ্লিট হয়, একটা ইনিশিয়েশন, 2 নম্বর প্রোপাগেশন, 3 নম্বর হচ্ছে টার্মিনেশন। ঠিক আছে, মানে রিয়াকশন শুরু হবে, প্রোপাগেট হবে, আর হচ্ছে ক্লোজিং হবে রিয়াকশন। তো ফ্রি রেডিক্যাল রিয়াকশনের আমি এই এক্সাম্পলটা দেওয়ার আগে সব থেকে যেটা বেসিক এক্সাম্পল সেটা আমি বলছি। দেখ সব থেকে বেসিক এক্সাম্পল হচ্ছে ক্লোরিন ক্লোরিন বন্ড থাকবে, যখন আমরা এখানে এইচ নিউ দেব, এটার নাম হচ্ছে কি ইনিশিয়েশন, স্টেপ 1, এটা স্টেপ 1 ইনিশিয়েশন, এটা তো পড়েছি 11 ইনিশিয়েশন। যখন ক্লোরিন ক্লোরিন বন্ড থাকবে আর এখানে আমরা লাইট পাঠাবো, তখন এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ হবে আর ব্রেক করে যাবে 2 ক্লোরিন মাইনাস। ঠিক আছে, বা হচ্ছে আমি যদি ডিটেলসে লিখি তাহলে ক্লোরিন ডট প্লাস ক্লোরিন ডট। নেক্সট স্টেপ হচ্ছে প্রোপাগেশন, স্টেপ 2 প্রোপাগেশন। প্রোপাগেশনে কি হয়, এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এই প্রোডাক্টটা হচ্ছে কোনো যে রিয়েক্ট্যান্ট তার সঙ্গে রিয়াকশন করবে। এই প্রোডাক্টটা কার সঙ্গে রিয়াকশন করবে, কোনো একটা রিয়েক্ট্যান্টের সঙ্গে। তাহলে রিয়েক্ট্যান্ট কি, এখানে আমার রিয়েক্ট্যান্ট ধরে নে RH, এর সঙ্গে এই ক্লোরিন ডট রিয়াকশন করবে, আর রিয়াকশন করে বানাবে হচ্ছে R ডট প্লাস HCl, ডট একটা রয়েই যাবে কোথাও না কোথাও। নেক্সট আসছি আমি স্টেপ 3, যেটাকে বলা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনে কি হয় না, এই যে এখানে ডটার কম্পাউন্ডটা তৈরি হলো R ডট, এটা হচ্ছে মাদার কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে, দিয়ে প্রোডাক্ট তৈরি করবে RCl। সরি, এটাও কিন্তু তোর হচ্ছে প্রোপাগেশনের মধ্যেই পড়ছে, ভুল বললাম, এটাও প্রোপাগেশনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এটাও প্রোপাগেশনের মধ্যে পড়ছে। তাহলে এখানে যে R ডট তৈরি হয়েছিল সেটা মাদার কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন হবে, দিয়ে প্রোডাক্ট বানাবে RCl প্লাস Cl ডট। হলো, দুটো হলো প্রোপাগেশনের দুটো স্টেপ। টার্মিনেশন মানে রিয়াকশন ক্লোজিং স্টেপ। টার্মিনেশনে কি হয়, এই Cl ডট আর এখানে যে একটা Cl ডট বেঁচে গিয়েছিল, সেই দুটো Cl ডটের রিয়াকশন হবে, দিয়ে আবার Cl2 তৈরি করবে, এটা রিয়াকশন ক্লোজিং। ঠিক আছে, তাহলে 3টে ধাপে কিন্তু এদের রিয়াকশন কমপ্লিট হয়। আর স্টেপ 1 ইনিশিয়েশন, স্টেপ 2 প্রোপাগেশন, যেখানে কি হয়, কোনো একটা রিয়াক্ট্যান্টের সঙ্গে যে ডটার কম্পাউন্ডটা ইনিশিয়েশনে তৈরি হয়েছিল বা যে রেডিকেলটা তৈরি হয়েছিল সেটা রিয়াকশন করে, তারপরে তাদের যে প্রোডাক্ট সেখান তার সঙ্গে মাদার কম্পাউন্ডের রিয়াকশন হয়, মাদার কম্পাউন্ড হচ্ছে Cl2। ঠিক আছে, রিয়াকশন হওয়ার পরে টার্মিনেশন প্রসেসে কি হয় না, হচ্ছে দুটো Cl ডট বা Cl রেডিকেল কি হয়, নিজেদের মধ্যে রিয়াকশন করে Cl2 পুনরায় ফরমেশন করে। ঠিক আছে, এই রিয়াকশনটাকে বলা হচ্ছে টোটাল রেডিক্যাল রিয়াকশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে হ্যাঁ। পেরেছিস? হ্যাঁ, এবারে দেখ আরো দুটো টাইপের যদি নাম বলি, যে এখানে কি কি টাইপের হয়, কম্বিনেশন হতে পারে বা হচ্ছে ডিসপ্রপোর্শন হতে পারে। কম্বিনেশন রিয়াকশন মানে কি, এই যে এই নিচের রিয়াকশনটা দেখ, দুটো রেডিকেল মিশে করে একটা কম্পাউন্ড তৈরি করছে, এটাকে কম্বিনেশন রিয়াকশন বলে। আর ডিসপ্রপোর্শন রিয়াকশন মানে দেখ দেখ এখানে Cl ডটটা একজনের মাথা থেকে আরেকজনের মাথায় ট্রান্সফার হয়ে গেল, এই রিয়াকশনটাকে বলা হচ্ছে মানে প্রোপাগেশন টাইপের যে রিয়াকশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শন রিয়াকশন। মানে ডিসপ্রপোর্শন একটা নাম আর কি, জাস্ট এর নাম প্রোপাগেশন, যা আছে এই টাইপের রিয়াকশন গুলোকে ডিসপ্রপোর্শন বলে, এটাকে বলা হয় কম্বিনেশন। ঠিক আছে, আর এখানে কিছু নেই। এবারে আসছি আমি কার্বিন। কার্বিনটা কি,
আগে কিছু লিখে দিই আমি, সেটা দেখবি দেখ। আচ্ছা, কার্বিন আর নিউট্রাল, ডাইভ্যালেন্ট, হাইলি রিঅ্যাক্টিভ, কার্বন ইন্টারমিডিয়েট, carbon intermediate containing two single bond containing two single bonds and two non-bonding electrons around a carbon and two non-bonding electron around a carbon। ঠিক আছে, তো এখানে কি হয় না, দুটো সিগমা বন্ড ফরমেশন করে, আর হচ্ছে দুটো সিঙ্গেল সিঙ্গেল দুটো অরবিটালে, ডিফারেন্ট দুটো অরবিটালে দুটো কার্বন পড়ে থাকে। ঠিক আছে, দুটো ইলেকট্রন পড়ে থাকে। তো সিম্পল এক্সাম্পল যদি আমরা দেখি, তারপরে স্ট্রাকচারে আসছি। তো এটাতে কি হয়, নর্মালি আমার হচ্ছে মেন যা জিনিস বলছি, যে দুটো ইলেকট্রন এইভাবে পড়ে থাকে, আর হচ্ছে আমার দুটো সিগমা বন্ড করে, ব্যাস এইটুকু। এবারে যদি আমরা আসি স্ট্রাকচার, তাহলে এই কার্বিন কি হয়, দুভাগে ভাগ করা হতে পারে। এই কার্বিনকে আমরা দুরকম ভাবে স্ট্রাকচারটা দেখাতে পারি। তার আগে আমি এটাকে দাঁড়াও, স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে কি বলবো দেখ, যে এখানে দু রকম হতে পারে। একটাকে বলা হয় সিংলেট, সিংলেট কার্বিন, আর একটাকে বলা হয় ট্রিপলেট কার্বিন। ট্রিপলেট কার্বিন, সিংলেট কার্বিনে কি হয় না, এই যে কার্বনের অরবিটাল গুলো রয়েছে, দুটো সিগমা বন্ড করে আছে, একটা আর, একটা আর ড্যাশ। এবারে ভ্যাকেন্ট পি অরবিটাল তো একটা পড়ে আছে, একটা তো তোর হচ্ছে, এটা তো তোর ভ্যাকেন্ট পি অরবিটাল পড়েই আছে এখানে, এটা খালি পি কক্ষ, ভ্যাকেন্ট পি অরবিটাল, তাই তো। এটা তো পড়েই আছে। কার্বনের আমরা যদি হাইব্রিডাইজেশন করি, চারটা হাত হয়, তাহলে তার হচ্ছে বাইরে কটা থাকে, ছটা তোর হচ্ছে দুটো আর চারটে ইলেকট্রন থাকে। চারটে মানে টু এস এ দুটো, টু পিতে দুটো থাকবে। ঠিক আছে, টু এস এ দুটো, টু পিতে দুটো। এবারে কি হচ্ছে দেখ, ওই যে খালি ইলেকট্রনটা পড়ে আছে, খালি অরবিটাল ইলেকট্রনটা পড়ে আছে, ওটা আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। দুটো সিগমা বন্ড করে ফেলছে, আরেক জায়গায় খালি পড়ে আছে, ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। এবারে 3 নম্বর যে বন্ডিংটা এখানে করছে, নর্মালি কি হয় আমি যেটা বললাম, যে 2s এর ক্ষেত্রে 2s 2p এইভাবে ইলেকট্রন গুলো থাকে, 1 2 3 4, ব্যাস। এটাকে যখন এক্সাইট করছি, এখানে আমার একটা পড়ে থাকছে, আর একটা দুটা তিনটা এইভাবে পড়ে থাকছে। ঠিক আছে, এবারে যখন বন্ডিং হচ্ছে, দুটো সিগমা বন্ড, এখানে বন্ডিং হয়ে গেল। এবারে এই জায়গাটায় কি হয় দেখ, না এখানে হয় এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে কাপলিং করবে, মানে নিজেদের মধ্যে এভাবে থাকবে, আর না হলে এইভাবে খালি খালি পড়ে থাকবে। দু রকম কন্ডিশন আসছে। কি কি কন্ডিশন ভালো করে দেখ, বুঝে। 2s 2p যখন এক্সাইটেড করছি, তখন হচ্ছে আমার এখানে একটা ইলেকট্রন, আর এখানে তিনটে ইলেকট্রন চলে যাচ্ছে। এবার যখন বন্ডিং করছি কারো সঙ্গে, তখন হচ্ছে আমার এখানে একটা ইলেকট্রন ঢুকলো বন্ডিং এর জন্য, এখানে একটা বন্ডিং হলো,
এখানে একটা বন্ডিং হলো, আর এই দুটো ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে। এবারে যদি এরা নিজেদের মধ্যে বন্ডিং করে ফেলে বা কাপলিং করে ফেলে, এরা নিজেদের মধ্যে যদি কাপলিং না করে তাহলে আলাদা ব্যাপার, আর যদি কাপলিং করে তাহলে কি হয় না দুটো ইলেকট্রন এইভাবে একটা অরবিটালে থাকে। এই ধরনের কার্বিনকে বলা হচ্ছে সিঙ্গলেট কার্বিন, যেখানে দুটো ইলেকট্রন একই অরবিটালে পড়ে থাকে। ঠিক আছে, যেখানে চারটে হাতের জায়গায় কার্বনের দুটো হাত থাকে আর দুটো সিঙ্গেল ইলেকট্রন পড়ে থাকে একই অরবিটালে। যদি এটা একই অরবিটালে পড়ে থাকে তাহলে এর অবস্থাটা কেমন দেখতে হবে না, এটা দেখতে হবে ঠিক এইরকম ভাবে যে একটা ঘরের মধ্যে কি হচ্ছে না এই একটা ইলেকট্রন আর এই ইলেকট্রন কাপলিং হয়ে যাচ্ছে, আর একটা পি অরবিটাল এখানে খালি পড়ে আছে, যেটা হচ্ছে এইটা। তাহলে এই যে পি অরবিটাল খালি পড়ে আছে, পি অরবিটাল মানে পাই অরবিটাল, তা উপরে নিচে থাকবে, ডাম্বেল শেপ থাকবে, এটা তো সিম্পল জিনিস। দুটো অরবিটাল খালি নেই, এর তো ডাম্বেল শেপ, তাহলে তো উপরে একটা নিচে একটা, একটাই জিনিস দুটো ডাইরেকশনে দেখিয়েছে। ব্যাস। ট্রিপলেট কখন বলবো না, ট্রিপলেট বলবো যদি এই দুটো ইলেকট্রন আলাদা আলাদা পড়ে থাকে। তাহলে যখন আলাদা আলাদা পড়ে থাকবে খেয়াল কর যে এর কোনরূপ আর হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকছে না। এটা কি হচ্ছে আর আর ড্যাশ যা আছে আছে, এখানে একটা অরবিটাল বন্ডিং হয়ে গেল বা ইলেকট্রন অকুপাই করে নিচ্ছে, আর এখানে একটা ইলেকট্রন অকুপাই করে নিচ্ছে। ব্যাস, এই হচ্ছে আমার টোটাল। এবারে এইটার আমি এখানে ছবিটা দেখাতেও পারি যে এটার পি অরবিটাল মানে কি, তার তো একটা ডাম্বেল শেপ থাকবে, আর এদিকে এটা ছোট করে দেখিয়ে দিবে এদিকে। ঠিক আছে, যে এর পুচকিটা এদিকে বেরিয়ে আছে। হ্যাঁ, তাহলে দুটো ইলেকট্রন দুটো ডিফারেন্ট পি অরবিটালে পড়ে থাকবে, যেমন এটা হচ্ছে এইভাবে আর এইভাবে ছিল। ঠিক আছে, আর এটা তো বন্ডিং করে ফেলেছে, এগুলো এগুলো তো বন্ডিং করে ফেলেছে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে ট্রিপলেট কার্বন, যেটাকে sp2 ট্রিপলেট কার্বিন বলা হচ্ছে। এবারে sp ট্রিপলেট কার্বিনও হতে পারে। sp ট্রিপলেট কার্বিন কখন হবে না, যখন এটা তো sp শেপের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, sp-টা শেপের উপরে ডিপেন্ড করছে, তাহলে দুটো ইলেকট্রন কি হবে না, দরকার নাই তুই সিঙ্গেল আর ট্রিপলেট করে রাখ। ঠিক আছে, sp ট্রিপলেট কার্বনও হয়, এটা হচ্ছে দুটোই sp2, এটাও sp2, এটাও sp2, কিন্তু এর হাইব্রিডাইজেশনকে আমরা sp-ও বলতে পারি। ঠিক আছে, sp-ও বলতে পারি। sp মানে তার কি হচ্ছে, ধর এই যে দুটো ইলেকট্রন ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটালে পড়ে আছে, তখন এটাকে আমরা sp2 তেও করতে পারি আবার sp তেও করতে পারি। এবার sp2 করলে এরকম শেপ হবে, আর যদি এটাকে sp করে দিস তাহলে এর শেপটা হয়ে যাবে কিরকম, এখানে একটা ইলেকট্রন পড়ে আছে, এখানে একটা ইলেকট্রন পড়ে আছে, এদিকে একটা বন্ডিং করেছে, এদিকে একটা বন্ডিং করেছে। ব্যাস, বোঝা গেছে না যায়নি বলে, এটা sp sp হাইব্রিডাইজড। তাহলে sp কার্বিনও কিন্তু হয়, sp ট্রিপলেট কার্বন হয়, ট্রিপলেটের দুটো ভাগ হয়ে যাচ্ছে, ট্রিপলেটের দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে sp আর একটা হয় sp2, আর সিঙ্গলেট সবসময় sp2ই হয়, চাপ নেই। ঠিক আছে, তাহলে ট্রিপলেটের sp আর sp2 দুটো ভাগ বোঝা গেছে। হ্যাঁ। হ্যাঁ, এবারে দেখ না স্টেবিলিটি অফ কার্বিন, কার্বিনের স্টেবিলিটি কি কি হয়, তাহলে কার্বিনকে স্টেবিলিটি কে কে দিতে পারবে না, যত ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আমি অ্যাটাচ করব তত কিন্তু কার্বিন কি হয়ে যাবে, সিঙ্গলেট যেটা CF2 ধর, সেটা মোর স্টেবল দ্যান CCl2। যত ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আমি অ্যাটাচ করব তত আমার ওই কার্বনের যে ইলেকট্রনগুলো ওগুলো ডিলোকালাইজ হয়ে যাবে, যে সিঙ্গেল করে ইলেকট্রন পড়ে আছে সেগুলো ডিলোকালাইজ হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে স্টেবিলিটি অফ কার্বিন, স্টেবিলিটি অফ কার্বিন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এগুলো বলেছিলাম তোকে, যে স্পিন মাল্টিপ্লিসিটি কি, স্পিন মাল্টিপ্লিসিটি মানে কি না কটা স্পিনে রয়েছে, সেখানে কটা স্পিনে রয়েছে। ঠিক আছে, 2s+1 ফর্মুলা, এটা জিওসি পড়ানোর সময় বলেছিলাম, স্পিন মাল্টিপ্লিসিটি, যেখানে কি হচ্ছে না ফর্মুলা m=2s+1। ঠিক আছে, এবারে s এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 × হাফ +1 মানে 2। ঠিক আছে, এবারে এখানে তোর কত হচ্ছে সেটা তোকে দেখতে হবে। যখন আমার ইলেকট্রনটা এভাবে আছে, এখানে তো বন্ডিং করে ফেলেছে, দুটো আলাদা আলাদা রয়েছে,
তখন এটাকে কি বলা হচ্ছে? সিংলেট। তার মানে দুটো হাফ রয়েছে, ঠিক আছে? মানে দুটো হাফে যোগ করলে কত হচ্ছে? হাফ আর হাফে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই হাফ আর এই হাফ দুটো হাফে যোগ করলে কত হয়? স্পিন 1 হচ্ছে। তাহলে 1 যদি গুণ করিস তাহলে 2 + 1 সমান হচ্ছে 3। এটাকে ট্রিপলেট বলা হচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে না, 2 ইন্টু যদি কাপলিং হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এভাবে ধর একটা কাপলিং হয়ে গেল, তাহলে কাপলিং হয়ে গেলে সেখানে আমার কি থাকবে? 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু 0 + 1, মানে প্লাস হাফ মাইনাস হাফ দুটো মিশে যাচ্ছে, দুটো অপোজিট স্পিনে আছে, প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে আমার 1 হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সিংলেট। ঠিক আছে, এই জিনিসটা। এবার স্টেবিলিটি অফ কার্বিন। কার্বিনের স্টেবিলিটি কি হয় না, যত হচ্ছে ইলেকট্রনটাকে ওভারল্যাপ করতে পারবি তত হচ্ছে তার স্টেবিলিটিটা বেড়ে যায়, ঠিক আছে? সিঙ্গলেট স্টেটের স্টেবিলিটিটা বেশি হয় ট্রিপলেট স্টেটের থেকে, মনে রাখবি। সিঙ্গলেট কার্বনের স্টেবিলিটি বেশি হয় ট্রিপলেটের থেকে, কার্বিন, নর্মাল জিনিস, ঠিক আছে? আর কি হয় না হচ্ছে তোর যদি কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, ওই ইলেকট্রনটাকে যদি এখানে কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে, যদি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ কার্বিনের সাথে অ্যাটাচ থাকে, তবে স্টেবিলিটি পায়, ঠিক আছে? তবে স্টেবিলিটি পায়, ব্যাস। এইটুকু জিনিসগুলো জেনে রাখবি, আর এখন কিছু করাবো না, ঠিক আছে? আর কিছু করাবো না এখন। রিঅ্যাকশন অফ কার্বিন, ঠিক আছে? বল, কিছু বুঝতে অসুবিধা আছে? না।